লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজামণি পর্ব ২৯-এর শেষাংশ। অ্যানি চোখ বন্ধ করে নিঃশব্দে ফুঁপিয়ে ওঠে, এখানে ভয় প্রকাশ করা নিতান্তই বোকামি। নিক সামনের দিকে পা বাড়ায়, চলে যাচ্ছে সে অ্যানিকে রেখে। অ্যানি ভাঙা গলায় বলল, সত্যি চলে যাচ্ছেন? খুব কষ্ট হচ্ছে আমার। অ্যানির কণ্ঠে ছিল অসহায়ত্ব। নিক দাঁড়িয়ে যায় কিছুক্ষণের জন্য, মুহূর্তে কণ্ঠ শক্ত করে বলে, কষ্ট পাওয়ার জন্য এখানে তোমার অবস্থান। পরবর্তীতে পালিয়ে যাওয়ার আগে 10 বার ভাববে। গেলে আমার লাশটাকে একটু দাফনের ব্যবস্থা করে দিয়েন প্লিজ। আর আমার আপাকে দেখার সুযোগ করে দিয়েন। সামান্য মাংসপিণ্ডও যদি থাকে তবুও সেটাকে দাফন করাবেন। 2টা আবদার রাখবেন আমার। নিক আবারও হাঁটা থামিয়ে দেয়। অ্যানির জন্য 2টা আবদার ছিল, কিন্তু গ্যাংস্টার বসের জন্য কি আদৌ 2টা আবদার ছিল? নিকের নিঃশ্বাস দ্রুত চলতে থাকে, কলিজায় মনে হচ্ছে কেউ ছুরি আঘাত করছে। হাত মুষ্টি করে ফেলছে। 2টা আবদার তার প্রতিটি রক্তবিন্দুকে শীতল করে দিচ্ছে। নিক যেন দুর্বল হয়ে আসছে ধীরে ধীরে। কোনো রকম ঘাড় ঘুরিয়ে অ্যানির দিকে তাকায়। অ্যানির নীলাভ চক্ষুদ্বয় অশ্রুতে ভিজে উঠেছে, সাদা অংশগুলো লাল হয়ে আছে। নিক ধীর পায়ে এগিয়ে আসে অ্যানির কাছে। ধূসর চোখের ভাষা বুঝল না অ্যানি, তবে এটা জানে সামনের ব্যক্তিটা মারাত্মক ভয়ানক। এই কথার কারণে এখন নিশ্চয়ই আরও বড় শাস্তি দিবে। 2টা হিংস্র পশুর সাথে রেখেছে, যাতে ছিঁড়ে খেয়ে ফেলে সেই উদ্দেশ্যে। এই লোকের হার্ট নেই, মায়া ভালোবাসার লেশমাত্র নেই সামনে থাকা ব্যক্তিটার। এই কথার কারণে কি এখন আবার আঘাত করবে? অ্যানি ভয়ে ঠোঁট কামড়ে ধরে শক্তভাবে। পুরো শরীর অবশ হয়ে আছে। নিক একদম অ্যানির কাছাকাছি এসে দাঁড়ায়। আচমকা মাটির উপর হাঁটু গেড়ে বসে পড়ে। অ্যানি ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। নিক অদ্ভুতভাবে তাকায় অ্যানির কম্পনরত ঠোঁটটার দিকে। তার দেওয়া ক্ষত এখনো ঝলমল করছে, গোলাপি ঠোঁট ফুলে উঠেছে। গ্যাংস্টার বসের কি হলো জানা নেই। হিংস্র মনটা ব্যাকুল হয়ে ওঠে মেয়েটার অধরটা ছুঁয়ে দিতে, চোখের পানি মুছে দিয়ে কপালে ভালোবাসার চুম্বন এঁকে দিতে, 2 হাত দিয়ে ছোট্ট শরীরে বুকের সাথে মিশিয়ে একদম পিষে ফেলতে, কানে হিসিয়ে কিছু বলতে। কিন্তু গ্যাংস্টার বস তো এটা করতে পারছে না। এই হৃদয়হীন বুকটা কেন এসব করতে দিচ্ছে না? নিক খুব সাবধানতার সাথে অ্যানির গালে হাত রাখে। 2 গালে থাপ্পড়ের দাগ বাজেভাবে ফুটে উঠেছে। ডান গালে কেটে গিয়ে রক্ত শুকিয়ে আছে। সাথে সাথে গ্যাংস্টার বস ঘন ঘন নিঃশ্বাস টানে। গালে এমন নরমভাবে স্পর্শ করাতে অ্যানি পিটপিট করে চোখ মেলে তাকায়। নিক কেমন ভাবে যেন তাকিয়ে আছে। নিকের রিয়াকশন অ্যানির বোধগম্য হলো না। আরেকটু সময় পার হলে হয়তো পশুদের ভয়ে জ্ঞান হারাতো। নিককে এত নিকটে দেখে কপাল কুঁচকে আসে। এতটা নরমভাবে তাকানোর মানুষ তো নিক জেব্রান নয়। নিক অ্যানির ক্ষতস্থানে বিদ্ধ আঙুল দিয়ে ছুঁয়ে দেয়। অ্যানির ব্যথায় কেঁপে ওঠে। নিকের ব্যবহার কেমন যেন উন্মাদের মতো ঠেকছে তার কাছে। অ্যানি ভাঙা গলায় বলে, আর আঘাত করবেন না প্লিজ। শারীরিক আর মানসিক আঘাতে আমি দুর্বল হয়ে উঠেছি, সহ্য করার ক্ষমতা আমার নেই। একটু বেশি ব্যথা দিয়ে ফেলেছি তাই না ব্লাড রোজ? অ্যানি আচমকা চমকে ওঠে। এত নরম কণ্ঠ এই প্রথম শুনল অ্যানি। নিকের এমন প্রশ্নে অজান্তেই তাচ্ছিল্যে হেসে ওঠে। ব্যথা কেন পেতে যাব নিক জেব্রান? আমি তো যান্ত্রিক শক্তি দিয়ে চলাচল করা একটা বস্তু, রক্ত মাংস সৃষ্ট মানুষ নাকি আমি যে ব্যথা পাবো? নিক নিঃশ্বাস টানল। শ্যাডো আর হান্টারের দিকে তাকায় এক পলক। অ্যানের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে অদ্ভুতভাবে হেসে বলে, তোমাকে রুমে দেখতে না পেয়ে আমার ভেতরে কেমন তাণ্ডবলীলা চলেছে একবার যদি সেটা অনুভব করতে পারতে। ট্রাস্ট মি ব্লাড রোজ, কোনোদিন বারবার পালিয়ে যাওয়ার মতো বোকামি করতে না। থেমে, আমি আঘাত করি কারণ আমি খারাপ, আমি উন্মাদ বেবি গার্ল। তোর কাছে আসলে আরও উন্মাদ হয়ে যাই। তুই আমার ধ্বংসের সেই মূল মন্ত্র, যার সামান্য স্পর্শ পেলে নিজেকে নিজে হারিয়ে ফেলি। নিকের হিসিয়ে বলা প্রতিটি বাক্য অ্যানির হৃদয়টা নাড়িয়ে তোলে, কিন্তু কেন জানি কান্না পাচ্ছে। অ্যানি ভাঙা গলায় বলে, আমার ভেতরে চলো তাণ্ডব যদি আপনি একবার অনুভব করতে পারতেন নিক জেব্রান, তাহলে সেই আগুনে আপনি নিজেই পুড়ে ছাই হয়ে যেতেন। নিক শুনল কথাটা, কিন্তু কোনো প্রতিউত্তর দেখালো না। ঠোঁট কামড়ে ধরে নিচের দিকে তাকায়। 2 হাত দিয়ে মাটি খামচে সরাতে থাকে। উন্মাদের মতো নিঃশ্বাস ফেলছে। অ্যানি বারবার তাকাচ্ছে নিকের ফর্সা মুখশ্রীটাকে। এই সৌন্দর্যের আড়ালে খুব ভয়ানক একজন বাস করে। নিক হান্টার আর শ্যাডোর দিকে ইশারা দিয়ে বলে, কাম, মাটিগুলো সরিয়ে দাও। খবরদার মেয়েটার শরীরে যাতে আঘাত না লাগে। আর গর্জন করবে না একদম, কারণও ভয় পাবে। যাকে অ্যানি জমের মতো ভয় পায় সেই ব্যক্তির নর্মাল ব্যবহার তার হজম হচ্ছে না।
হান্টার আর শ্যারোর সাহায্যে নিক সব মাটি সরাতে সক্ষম হয়, কিন্তু অ্যানি রোবটের মতো গর্তের মধ্যে দাঁড়িয়ে থাকে। নিক আদেশ করে বলে, উঠে এসো গর্ত থেকে। অ্যানি আচমকা বলে, না মেরে মুক্তি দিচ্ছেন, এত ভালো ব্যবহার কেন করছেন? নিক ঠোঁট কামড়ে ধরে, নিজে রাখতে চাচ্ছে না এই মুহূর্তে। ঠান্ডা গলায় বলে, শাস্তি তো তুমি আরও পাবে বেবি গার্ল। চার দেওয়ালের ভিতরে বন্দি করে রাখি তার একটাই কারণ, তোমাকে যাতে কেউ দেখতে না পারে, কেউ যাতে তোমার দিকে তাকিয়ে মোহিত হতে না পারে। কারণ নিক জেব্রার নিজের জিনিসের ভাগ কাউকে দেয় না। তোমার দিকে আমি ব্যতীত কেউ তাকাতে পারবে না, হোক সেটা চন্দ্র সূর্যের আলো অথবা মানুষ। কিন্তু নাবিদ নামক পুরুষ তোমাকে দেখেছে, হাত ধরেছে, হয়তো চোখের পানিও মুছে দিয়েছে। যখন এসব কল্পনা করে, ইচ্ছে করে মাথাটা সহ মাটির নিচে চাপা দিয়ে দেই। অ্যানি তবদা লেগে যায়, এতটা সাইকো মস্তিষ্ক কি আল্লাহ নিজে বানিয়েছেন? অ্যানির মাথাটা চক্কর দিয়ে ওঠে, ভাবতে গিয়েও শান্তি নেই। ভাবনার মধ্যে নিক অ্যানিকে আচমকা কোলে তুলে নেয়। অ্যানি সমস্ত ভার ছেড়ে দেয়। এতক্ষণ মাটির নিচে চেপে থাকার কারণে পুরো শরীর অবশ হয়ে উঠেছে, ফলে পুরো মাথা চক্কর দিয়ে ওঠে। দুর্বল আলী নিজেকে সামলাতে পারেনি, নিকের বাহুতে জ্ঞান হারায় আবারও। হান্টার আর শ্যাডো চেঁচিয়ে ওঠে, মালিকের কাছে কিছু একটা বলতে চাইছে। নিক হয়তো তাদের ভাষা বোঝার চেষ্টা করলো। তাদের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, এই মেয়েটা হলো সব থেকে বোকা নারী, আবার সব থেকে শক্তিশালীও। পদে পদে নাস্তানাবুদ করার ক্ষমতা রাখে। এই বোকা নারীর দায়িত্ব আমি তোমাদের উপরও দিলাম। শ্যাডো আর হান্টার ফ্যালফ্যাল চোখে নিজের বসের দিকে তাকিয়ে আছে। নিক নিজেও খুব দুর্বল, অতিরিক্ত ব্লিডিং হওয়াতে নিজেকেও খুব দুর্বল মনে হচ্ছে। মাথাটা হঠাৎ ঘুরে আসে, কিন্তু নিক যে প্রাণ অজ্ঞান হয়ে যাবে, ব্যাপারটা খুব হাস্যকর। নিক অ্যানিকে নিয়ে গ্লাস মিনারের দিকে এগিয়ে যেতে থাকে। পেছনে দুই পাশ দিয়ে বাঘ আর কুকুর আসছে, যারা গ্যাংস্টার বসের ডান হাত। শ্যাডো আর হান্টার ঘন জঙ্গল থেকে বেরিয়ে গ্লাস মিনারটা ভেসে ওঠে। এই মিনার কোনো সাধারণ মানুষের জন্য নয়, মিনারের নিচে আছে হাজারো অবৈধ মাল, কত লোকের আর্তনাদের বিনিময়ে ছিনিয়ে নেওয়া জিনিসপত্র। হাজার হাজার কালোবাজারের হিসেব নিকেশ হয় এই মিনারের ভেতরে। কোনো সাধারণ লোকের স্থান নয় এটা, কিন্তু গ্যাংস্টার বস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটা খুব সাধারণ মেয়েকে নিয়ে, যার রক্ততে ফোবিয়া আছে, অতিরিক্ত হিংস্রতা দেখলে জ্ঞান হারিয়ে ফেলে বারংবার। কিন্তু তার ভাষ্যমতে এই মেয়ে মোটেও সাধারণ নয়। নিক গ্লাস মিনারে প্রবেশ করে, আঙুল দিয়ে দুইবার শব্দ করতেই মিনারের কাগজ খুলে যায়। লাল কালোর মিশ্রণ, বাড়িটাই নিখুঁত সাজসজ্জা, এত সাজের মধ্যেও কেমন ভয়ানক। অ্যানি যদি এখন এইসব দেখতো, তাহলে কি বলতো? নিশ্চয়ই খুব ভয় পেত খুব। কিন্তু মেয়েটা নিজের জ্ঞানেই নেই। নিক বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে ওঠে। রুমের কাছে এসে ফিঙ্গার টাচ করতেই দরজা খুলে যায়। ঘরটি অন্ধকারের গর্ভে জন্মানো এক নিঃসঙ্গ সৌন্দর্য। লাল আর কালোর সংঘশ্রুত রঞ্জিত প্রাচীর মণ্ডল যেন রক্তাক্ত রাত্রির অদৃশ্য প্রতিধ্বনি বহন করে চলেছে। ছাদের কোণে ঝুলে থাকা তীক্ষ্ণ ছায়াগুলো ঘরের প্রতিটি ধাপে নীরব আক্রমণের মতো প্রসারিত। মৃদু আলোয় দীপ্ত গাঢ় লাল কার্পেটটি পদচিহ্ন গোপন রাখে। এখানে আগত মানুষের নাম সময়ও মনে রাখতে সাহস পায় না। প্রধান প্রাচীরের কেন্দ্রভাগে টাঙানো আছে কালো ফ্রেমের একাকী প্রতিকৃতি, দৃষ্টিতে জ্যোৎস্নাহীন ক্রোধের স্ফুলিঙ্গ। কাঠের তৈরি দীর্ঘ টেবিলটি কাকের ডানার মতো কালো, তার উপর রেখাযুক্ত সুশৃঙ্খল অষ্টাদি, যেন শৃঙ্খলার আড়ালে লুকানো ঝড়। বাতাসে ছড়িয়ে আসে সিগারেট ধোঁয়ার ধূসর সুবাস, ধোঁয়া যেন নীরব ভবিষ্যৎবাণী করে। নিকে নরম লাল বেডশিটের বিছানায় শুইয়ে দেয়। অ্যানির পুরো শরীরে ভেজা মাটি লেগে আছে, তাতে নিক তোয়াক্কা করল না। বিনা শব্দে রুম থেকে বেরিয়ে যায়, আবারও আগের মতো দরজাটা লাগিয়ে দেয়। এটা এমন এক দরজা যেটা গ্যাংস্টার বসের স্পর্শ ছাড়া খোলা যাবে না। গভীর রাত, আকাশ অমাবস্যার দীর্ঘশ্বাসে ঢেকে আছে। আকাশে চাঁদও নেই, তারাও নেই, শুধু ক্ষীণবায়ুর কাঁপা কাঁপা শীষধ্বনি। চারপাশে রিসোর্টের স্থির শব্দ। দেখে বোঝা যাচ্ছে পৃথিবী নিজে এক অনন্ত নিদ্রায় তলিয়ে গেছে। দূরে পাহাড়ের কালো ছায়া দাঁড়িয়ে আছে কোনো পুরনো অভিশপ্ত প্রহরীর মতো। এই অন্ধকারের বুক চিরে শুধু এক জায়গায় আলো, একটি বাংলো। বাংলোটির জানালার কাছে আলো পড়ে অদ্ভুত দীপ্তিহীন দীপ্তি, এক ফোঁটা উষ্ণতা নেই, তবু চোখ সরানো যায় না। ছাদের কিনারায় জমে আছে রাতের শিশির। সেই বাংলোর সামনে দাঁড়িয়ে আছে অধিরাজ, তার ছায়া দীর্ঘ মাটির ওপর টেনে রাখা দাগের মতো, যা ছিঁড়ে ফেললেও ফিরে আসে। নীরবতা তাকে গ্রাস করছে,
কিন্তু সে স্থির, তবে ভেতরে অস্থির তাণ্ডব চলছে। তার চোখ ক্রমাগত ঘুরে ঘুরে থামছে এক জায়গাতে। জানালার সাদা পর্দার দিকে। পর্দার আড়ালে বন্ধ থাকা পৃথিবীটা কোনো অঘোষিত সত্য লুকিয়ে রেখেছে। অধীরাজের নিঃশ্বাস ভারী। রাতের ঠান্ডা হাওয়া তার গায়ের ওপর সরে যাচ্ছে, কিন্তু শিরদাঁড়ার কাঁপন তুলতে পারছে না, কারণ ভয়ের চেয়ে অপেক্ষা বেশি তীক্ষ্ণ। দুহাত পকেটে ঢোকানো, কাউচের জানালার পর্দা একটু নড়ে ওঠে। হয়তো বাতাস অথবা অন্য কেউ। অধীরাজ চোখ না সরিয়ে নিঃশব্দে গলায় লুকানো দীর্ঘশ্বাস ফেলে। রাত আরো গভীর হয়, বাংলার আলো আরো স্পষ্ট হয়ে ওঠে। আর অধীরাজ এইবার নিজের ধৈর্য হারায়। প্রেয়সী রাগ ভাঙাতে ছুটে দৌড়ে এসেছে প্রেমিক পুরুষ, কিন্তু বোকা প্রেয়সী বুঝতেই পারেনি তার উন্মাদনা। তাই তো এত ফোন দেওয়ার পরও বোকা প্রেয়সী ফোনটা রিসিভ করছে না। অধীরাজ অধৈর্য হয়ে আরো দুইবার ফোন দেয় তানভীর নাম্বারে, কিন্তু বারবার কেটে দেওয়া হচ্ছে। অধীরাজ রাগে চোয়াল শক্ত করে ফেলে। ইচ্ছে করছে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় দিতে। নিজেই তো পিছন পিছন ঘুরেছে 2 বছর। যেই সবকিছু স্বীকার করেছি সেই থেকে শুরু হয়েছে অবহেলা। বালের প্রেম করবো এইসব ঘাড়তেরার সাথে। অধীরাজের ইচ্ছে করছিল দেওয়াল বেয়ে তানভীর রুমে ঢুকতে, এরপর নিজের রাগ শান্ত না হওয়া পর্যন্ত থাপ্পড় দিতে। অধীরাজ রাগে বকবক করতে করতে গাড়ির কাছে যায়, প্রচণ্ড শক্তি ব্যয় করে গাড়ির দরজা খোলে। এরপর ড্রাইভিং সিটে বসে রাগে শব্দ করে দরজা লাগায়। গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত করে চেপে ধরে, আবারও ফোনের স্ক্রিনে তাকায়। মস্তিষ্কে এক অদ্ভুত চিন্তা আসে, মুহূর্তেই ঠোঁটে বাঁকা হাসি খেলে যায়। নিজেকে কিছুটা নর্মাল করে পুনরায় ডান হাতে মোবাইলটা নেয়। এরপর কিছু টাইপ করে সাথে সাথে তানভীর নম্বরে পাঠায়। অধীরাজ অনেকক্ষণ তাকিয়ে থাকে মেসেজটার দিকে। প্রায় 5 মিনিট পর মেসেজ সিন দেখায়। অধীরাজ শব্দ করে হেসে ওঠে। ঠোঁট কামড়ে ধরে তানভীর রুমের জানালার দিকে তাকায়। এখন এক তাণ্ডবলীলা চলবে, সেটা অধীরাজের অজানা নয়। তানভীর মেসেজ পড়ে স্তব্ধ হয়ে যায়, শরীর কাঁপছে ভীষণভাবে। রক্তবিন্দুগুলো যেন বরফের ন্যায় জমে গিয়েছে, স্কিনে ঝলমল করছে। তানভি, ফোনটা রিসিভ করো জান। 1 ঘন্টা আগে বুকে গুলির আঘাত পেয়েছি। তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে। তানভি মোবাইলটার দিকে মুখ ধরে শব্দ করে কান্না করে ওঠে। পাগলের মতো বিছানা থেকে উঠে দাঁড়ায়। ফোন করতেও ভুলে গিয়েছে। কত বড় ভুল করে ফেললাম আমি। ও হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আমি এদিকে জেদ ধরে বসে আছি। সি তানভি, এই ছিল তোর উন্মাদ ভালোবাসা? এই ভালোবাসা দিয়ে শরীরে কলঙ্কের কালিমা লাগাতে চেয়েছিলি? তানভি অপরাধীর ন্যায় ফুঁপিয়ে ওঠে। যেমনভাবে রুমে ছিল ঠিক সেই অবস্থাতেই পাগলের মতো সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সমস্ত মেয়েট ঘুমিয়ে আছে, পুরো বাংলোতে নীরবতা। তানভি দরজা খুলে উন্মাদের মতো সামনে এগিয়ে যায়। নিঃশ্বাস নিতে পারছে না মেয়েটা ভয়ে। তবে সেই ভয় রাতের নিস্তব্ধতার জন্য নয়, সেই ভয় ছিল প্রেমিক পুরুষকে হারিয়ে ফেলার ভয়। মেয়েটার কান্নার শব্দ আশেপাশেও ছড়িয়ে পড়ছে। এতটাই চিন্তিত যে সামনে রাখা গাড়িটাও দেখতে পায়নি। দ্রুততার সাথে নিজের গাড়ির মধ্যে বসতে যাবে, এমন সময় কেউ শক্তভাবে হাত চেপে ধরে। কান্নার মধ্যে হঠাৎ এমনভাবে কেউ চেপে ধরাতেই সাথে সাথে তানভীর হেঁচকি বন্ধ হয়ে যায়। ভয়ে ভয়ে পিছনে ঘুরে তাকায়, কপাল প্রসারিত হয়ে যায়। অধীরাজ রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে আছে। অধীরাজের রাগান্বিত লাল চোখ দেখার সময় নেই তানভীর কাছে। অধীরাজকে সুস্থভাবে কাছে পেয়ে হুট করেই ঝাঁপিয়ে পড়ে তার বুকে। অধীরাজ আগে থেকেই জানতো এমন হবে, তাই আর প্রতিক্রিয়া দেখালো না। তানভীকে 2 হাত দিয়ে আগলেও নিল না। তানভী কান্না করতে করতে ফুঁপিয়ে ওঠে। নাক দিয়ে পানি বের হয়। অধীরাজের ব্লেজার দিয়ে পুনরায় মুছে ফেলে। অধীরাজ কপাল কুঁচকে তাকায় তানভীর দিকে। মেয়েটার বাচ্চামো দেখে সামান্য হেসে ফেলে। তবে হাসা তার জন্য নিষিদ্ধ, আর সেই নিষিদ্ধতার জারি সে নিজেই করছে। সামান্য অ্যাক্সিডেন্টের সংবাদ দিলে এই মেয়ে এতটা ব্যাকুল হয়ে যাবে জানলে অনেক আগে দিয়ে দিত। তানভীর এমন কান্না দেখে আদৌ রাগ করে থাকা যায়? অধীরাজ তানভীকে 2 হাত দিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। তানভীর কান্নার গতি আরো বেড়ে যায়। অধীরাজ শক্ত করে চেপে ধরে বলে, বুকটার সাথে চেপে ধরে একদম পিষে ফেলি। তানভী নাক টেনে বলে, পিষে ফেললে পুনরায় আপনার বুকের সাথে মিশে যাব। অধীরাজ হাসল সামান্য। ইদানিং সে মাঝে মাঝে হাসে। কোনো গার্ড এইসব দেখলে অনেক মজা নিবে। আমার বুকের সাথে যদি মিশতে না দেয়, আমার কারোর অনুমতির প্রয়োজন পড়ে না। এই বুকটার মালিক যে সে আমার, তাই কারোর অনুমতির প্রয়োজন নেই। সেই মালিক তোমাকে বুক থেকে বহিষ্কার করছে? হুম, করবে না। এত বিশ্বাস এই বুকের মালিককে, কিন্তু সে তো তোমাকে এখানে জায়গা দিবে না। জায়গা না দিলে আমি থেকে যাব? জোর করে থাকবে?
প্রয়োজন হলে যুদ্ধ ঘোষণা করব। তোমার সাথে যুদ্ধে নামলে নিঃসন্দেহে হেরে যাব, মানো এটা তুমি? হারবেন কেন? তোমার দৃষ্টির জন্য যান। সত্যি? একবার যুদ্ধের ময়দানে ডেকে দেখো, যখন তরোয়াল নিয়ে সামনাসামনি দাঁড়াবো তখন সাথে সাথে তলোয়ার হাত থেকে পড়ে যাবে, কারণ সামনে দাঁড়িয়ে থাকা রমণীটি আমার দিকে তাকিয়ে থাকবে আর তার দৃষ্টি আমার হৃদয়কে থামিয়ে দেওয়ারও ক্ষমতা রাখে। তানভীর কান্না কিছুটা কমলো, ফুপানোর শব্দ আগের মতো আর নেই। কিছু একটা বলতে চাইছিল সে। অধিরাজ নরম হাতের স্পর্শ শক্ত করে ফেলে, কোমরটাকে শক্তভাবে চেপে ধরে, বুক থেকে মাথা তুলে ঘাড়ের পেছনে হাত রাখে। অধিরাজের শক্ত স্পর্শে তানভীর নাক মুখ খিচে রেখেছে। অধিরাজ ঘাড়টা পেছন দিয়ে শক্ত করে চেপে ধরে নিজের মুখের কাছে নিয়ে আসে। এরপর কিছুটা রাগ দেখিয়ে বলে, ফোন ধরছিলে না কেন? তানভীর নাক টেনে বলে, আপনি নিজেই তো ডিস্টার্ব হন। আমি বলেছি আমি ডিস্টার্ব হই? কেন আপনি বলেননি? কখন বললাম এই সব? তোমার ফোনে আমি ডিস্টার্ব হতে যাব কেন? সন্ধ্যায় তো বললেন এত ফোন দিয়ে ডিস্টার্ব কেন করছো, ধমকেছেন আর রেগেও কথা বলেছেন। অধিরাজ তাকালো নিজের অভিমানী প্রেয়সীর দিকে, হাতের বাঁধন নর্মাল করলো, দুই গালে চুমু খেয়ে কোমরটা চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, এই সামান্য কারণে রাগ করেছো? এইটা আপনার কাছে সামান্য? একদম। এর আগেও তো কত ধমক দিয়েছি, কই তখন তো এমন গাল ফুলিয়ে রাখতে না। এখন কেন এইভাবে গাল ফুলাচ্ছ? তানভী সামান্য হেসে বলে, তখন এই পুরুষ আমার ছিল না, স্বীকৃতি পাইনি আমার ভালোবাসার। এখন পেয়েছি, এই পুরুষটা কেন বিরক্ত হবে আমার ফোনে, বুঝান আমাকে। অধিরাজ শান্ত হয়ে শুনল তানভীর কথা। তানভীর ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বলে, আমি ব্যস্ত ছিলাম, চাইলেও কিছু বলতে পারবো না এখন। তবে এটা জেনে রাখো, বসের নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল, একটু উন্মাদ হয়ে উঠেছিলাম। তুমি তো জানো গ্যাংস্টার বস নিক জেভরান আমার জন্য ঠিক কি। সে আমার ভাই তানভী, একটু টেনশনে ছিলাম তাই ধমকেছি। সরি জান, আর রাগ করে থেকো না। নিকের নাক দিয়ে ব্লিডিং বের হচ্ছে শুনে তানভী অধৈর্য হয়ে প্রশ্ন করে, যদি দুর্বলতা হয় তাহলে আমাকে জানাতে হবে না, জোর করব না আপনাকে। কেমন আছেন উনি? অধীরাজ চুপ হয়ে যায়। খবর পাওয়া যায়নি এখনো, তবে একটু আগে শুনেছে নিক অ্যানিকে নিয়ে গ্লাসমিনারে গিয়েছে, ম্যানশনে নিয়ে আসেনি। অ্যানির কথা তানভীকে জানানো যাবে না, তানভী জানলে মেহেরও জেনে ফেলবে যে কোনোভাবে। অধীরাজ আনমনে বলে, ভালো এখন। এই সংবাদ ভুলেও মেহের যাতে জানতে না পারে। অধীরাজ সম্মতি জানিয়ে বলে, হুম। তানভী আচমকা কপাল কুঁচকে বলে, আপনি তো একদম ঠিক। আমাকে মিথ্যে বলে এতটা নাস্তানাবুদ কেন করলেন? তুমি আসছিলে না তাই? আচ্ছা। হুম। ফোন ধরছিলে না আমার, উপায় না পেয়ে নাটক করতে হয়েছে। জানতাম এমন মেসেজ দেখলে আর এড়িয়ে যেতে পারবে না। তানভী রাগ দেখিয়ে বলে, খুব খুশি হয়েছেন আমাকে অশান্ত দেখে? জানেন কেমন অবস্থা হয়েছিল আমার, নিঃশ্বাস আটকে আসছিল। অধিরাজ তানভীর রাগে মুখটার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলে, আমাদের সংসার না হোক অব্দি আমার মরণ না হোক জান, তোমার সাথে অনেক পথ হাঁটা বাকি। অচৈতন্যের অন্ধকার গহ্বর থেকে অ্যানি যখন ধীরে ধীরে চেতনার পাতালে ফিরে আসে, প্রথমে তার দৃষ্টি ছিন্ন বিচ্ছিন্নভাবে এক অচেনা ঘরের অসীম নীরবতাকে উপলব্ধি করে। চারপাশের প্রাচীরসমূহ রক্তিম অন্ধকার লালের উপরে কালো ছোপের আচ্ছাদনে সজ্জিত, যেন কোনো অগ্নিদগ্ধ রাত্রির উদ্দেশ্যহীন হাহাকারের দাগ। বাতাস স্থির হয়েছে, কেমন ভারী মনে হচ্ছে সব কিছুকে। শ্বাস নিতেই মনে হয় বুকে অদৃশ্য শৃঙ্খল জড়িয়ে আছে। মেঝের উপর ছায়াগুলোর অনুপ্রবাহ সচেতন, যে প্রতিটি দেওয়াল অ্যানিকে দেখছে, পর্যবেক্ষণ করছে গভীরভাবে, পরিমাপ করছে। অ্যানি ভয়ে বিছানার চাদরখানা খামচে ধরে। এই রুমটা তার পরিচিত নয়, তবে বুঝতে বাকি নেই নিক জেভরানের আস্তানা এটা। কোথায় আছে সে, কোথায় এনে রাখা হয়েছে তাকে? আগের মতোই লাল কালোর মিশ্রণে সব কিছু। অ্যানি ভয়ে শিউরে ওঠে, শরীর হাড় ভাঙা যন্ত্রণায় আক্রান্ত, পেশিসমূহ অতিরিক্ত সংকোচনে দুর্বল ক্লান্ত, মাথার কপাল প্রান্তে ধুক ধুক ব্যথার স্পন্দন প্রবল, যা রক্তপ্রবাহের সাথে সাথে যন্ত্রণা ও আতঙ্কের ঢেউ সৃষ্টি করছে। চোখ দুটো শুষ্ক হয়েছে, দৃষ্টির মাঝে অন্ধকারের রেখার পর রেখা দেখা দেয়। নিঃশ্বাস খণ্ডিত হয়ে আসে, নিঃশ্বাস নিতেও ভয় হচ্ছে, প্রতিটি নিঃশ্বাস বুকের গভীরে আঁকড়ে থাকা ভয়কে উস্কে দেয়। অ্যানি এটুকু বুঝতে পেরেছে, ঘরটি সম্পূর্ণ বদ্ধ, দরজাটি ধ্বনিহীন, লোহার স্থিরতায় দাঁড়িয়ে আছে, যে কোনো অনড় আদেশের প্রতীক। জানালাও নেই, পালানোর পথ নেই, আকাশ নেই। অ্যানি চেষ্টা করে উঠে বসতে, কিন্তু শরীরে আর পিঠে তীব্র ব্যথার শিখা যেন মেরুদণ্ডের সোপানে আগুন ধরিয়ে দেয়। গলা শুকনো আছে,
শব্দ উঠে আসে না গলা দিয়ে, কেবল পর্বতের নিচে চাপা পড়া নিঃশ্বাসের মতো কাপা শব্দ। অ্যানির স্মৃতি ধীরে ধীরে গাঢ় কুয়াশার ভেতর থেকে ফিরে আসে। গ্যাংস্টার বস নিক জেব্রাহানের মুখ, তার চোখের নির্মম নিরাবেগ তীক্ষ্ণ শীতল দৃষ্টি। রাতের শেষ প্রহর, সমগ্র পৃথিবী ক্লান্ত নিদ্রায় আবদ্ধ হয়ে আছে, আর সেই নিস্তব্ধতার মধ্যে অ্যানি একা বসে আছে। বর্তমানে নিজের আতঙ্ক, যন্ত্রণা ও অজানা পরিণতির পূর্বাভাসের মুখোমুখি হয়ে আছে। অ্যানির হৃদস্পন্দন ভয়ে অব্যাহত দ্রুততার বুকে আঘাত হানে, যেন শরীর নিজেই চিৎকার করছে, কিন্তু কণ্ঠরোধে সেই চিৎকার জন্মেই নির্বাক হয়ে যায়। অ্যানি সামান্য পিঠ সোজা করে বসার চেষ্টা করে। পুরো শরীরে মাটি লেগে আছে, বুঝতে বাকি নেই। শরীর কেমন খুঁতখুত করছে, পুরো শরীর অবশ হয়ে আছে। সামান্য নাড়ানোর শক্তিটুকু সে পাচ্ছে না, কথা বলতে পারছে না। গাল ঠোঁট ব্যথা করছে। অ্যানি ফুঁপিয়ে কেঁদে ওঠে। অসহ্য লাগছে নিজের কাছে নিজেকে। ইচ্ছে করছে শরীরটাকে কেটে টুকরো টুকরো করে এই যন্ত্রণার অবসান ঘটাতে। হঠাৎ দরজা খোলার শব্দে অ্যানি পাথরের মতো জমে যায়। ভয়ে হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। কে আসলো ভেতরে? নিক নাকি অন্য কেউ? অ্যানি ঠোঁট কামড়ে ধরে বুঝার চেষ্টা করে। ড্রিম লাইটের আলোতে মুহূর্তে একটা মুখ ভেসে ওঠে, নিক জেব্রান। নিককে দেখে অ্যানি স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, অন্য কেউ আসেনি, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছে কেন সে? এই লোকটাই তো সকল অস্বস্তির কারণ। অ্যানি এই নিঃশ্বাসের মানে বুঝলো না। আচমকা নাকে খুব বাজে একটা গন্ধ আসে। মনে হচ্ছিল এই বুঝি পেট উল্টে সব চলে আসবে। অ্যানি নাক চেপে ধরে শক্ত করে। নিক অ্যানির একদম কাছে আসে, বিছানায় খুব সাবধানতার সাথে বসে। অ্যানিকে কাচুমাচু করতে দেখে নেশালো চোখে তাকায়। অ্যানির শরীরে রাখা ওড়নাটা তার পছন্দ হলো না। ওড়না কেন পরবে ওর সামনে? সে কি বাহিরের পুরুষ নাকি? নিক রাগে ওড়না ধরে, এরপর প্রগাঢ় ক্ষুদ্রতার সাথে হ্যাঁচকা টানে নিয়ে এসে মেঝেতে ফেলে দেয়। নিকের এমন কাণ্ডে অ্যানি হতভম্ব হয়ে যায়। অ্যানি উন্মুক্ত বক্ষ ঢাকার জন্য মরিয়া হয়ে ওঠে। নিক অ্যানিকে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। শরীর এমনিতেই ব্যথায় জর্জরিত, তার উপর এমন টানে অ্যানির জান যায় অবস্থা। নিক অ্যানির গলার তিলটার দিকে তাকায়, সেখানে প্রায় 2 মিনিট তাকিয়ে থাকে, এরপর শক্ত করে চুমু খায় কয়েকটা। অ্যানি অস্বস্তিতে চোখ মুখ খিচে ফেলে। ওয়াইনের তীব্র গন্ধ সে এমনিতেও সহ্য করতে পারছে না। অ্যানি নিককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু এক চুলও নাড়াতে পারেনি। নিক অ্যানির কোমরটা চেপে ধরে সম্পূর্ণভাবে গলায় মুখ ডুবিয়ে দেয়। হিস হিস করে বলে, তোমার শরীরে এক অদ্ভুত মাদকতা আছে ব্লাড রোজ, যে মাদকতায় আমি বারবার কন্ট্রোললেস হয়ে পড়ি। নিকের হিসিয়ে বলা কথা অ্যানির সর্বাঙ্গ কাঁপিয়ে তোলে। এই মুহূর্তে সে ওয়াইনের গন্ধ সহ্য করতে পারছে না। নিককে সরাতে না পেরে ছটফটিয়ে ওঠে। চিতাবাঘ, দূরে সরুন আমার থেকে। অ্যানির ছটফটানিতে নিকের চুমু খেতে অসুবিধে হচ্ছে। অ্যানির দিকে তাকে শক্ত গলায় বলে, ছটফট করছো কেন? মারছি নাকি চাবুক দিয়ে রক্তাক্ত করছি? সামান্য আদরই তো করছি। অ্যানি ভ্রু নাচিয়ে বলে, নর্মালভাবে স্পর্শ করতে পারেন কখনো? এমনভাবে চেপে ধরেন যেন হাড়গোড় ভেঙে যাবে। সরুন প্লিজ। নিক মাতাল হয়ে আছে ঠিক, কিন্তু একটু হলেও হয়তো হুঁশে আছে। অ্যানির গালটা চেপে ধরে বলে, রিজেক্ট করা আমার একদম পছন্দ নয়। আমার চাওয়াটাই রক্তাক্ত বেবি গাল। নরমভাবে আমি ছুঁতে পারি না। আমার স্পর্শ মানেই রক্তমাখা, আর সেটা গ্রহণ করতে বাধ্য। একদিন এই স্পর্শ পাওয়ার জন্য তুমি উন্মাদ হয়ে উঠবে। অ্যানি কিছু বলতে গিয়েও থেমে যায়। আর সহ্য করতে পারছে না এই গন্ধ। সে যে কোনো সময় বমি চলে আসবে। অ্যানি নাক চেপে ধরে বলে, আমার সামনে থেকে সরুন আফ্রিকার জেব্রা, বমি চলে আসতে আমার। নিক কপাল কুঁচকে বলে, প্রেগনেন্ট মহিলারা বমি করে, তুমি বমি করতে যাবে কোন দুঃখে? অ্যানি বিরক্তি নিয়ে জল শক্ত করে বলে, বা অসামাজিক পরিবেশে থেকেও এটা ধারণা আছে দেখছি। যেই দুঃখে ওয়াইন গিলে এসে আমার সামনে বসে আছেন, সেই দুঃখে বমি করব আমি? নিক ঠোঁট কামড়ে ধরে অ্যানির দুর্বল মুখটার দিকে তাকায়, পেটের দিকে তাকিয়ে বলে, তুমি প্রেগন্যান্ট হচ্ছ না কেন এখনো? অ্যানি সামান্য ঢোক গেলে চিত্রামাসি কিছু মেডিসিন এনে দিত তাকে। তার রুমে গিয়ে অ্যানি প্রতিদিন একটা করে খেয়ে আসতো। আর যাই হোক, এই হার্টলেস চিতাবাঘের সন্তান সে নিজের মধ্যে ধারণ করবে না। অ্যানি নিজেকে স্বাভাবিক করে বলে, প্রেগনেন্ট হতে যাব কোন দুঃখে আমি? নিক চোখ মেলে রাখতে পারছে না। অতিরিক্ত ওয়াইন খেয়ে ফেলেছে আজ। গ্যাংস্টার বস তো প্রয়োজনের তুলনায় বেশি ড্রিঙ্কস করে না, তাহলে আজ কেন করলো সে? মাতাল কিভাবে হয়ে গেল? নিক ঠোঁটে ঠোঁট চেপে কিছুক্ষণ অ্যানির দিকে তাকিয়ে থাকে, এরপর বিরক্তি নিয়ে বলে,
রাত জেগে শক্তি অপচয় করে আদর্শ সোহাগ তো কম দেয়নি, দুঃখে প্রেগনেন্ট হতে যাবে কেন? আজকাল সায়েন্স ফুল হয়ে যাচ্ছে, যা যা প্রয়োজন সবই তো করলাম, এতদিনে তো হয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি হচ্ছ না কেন? নিকের এমন কথায় অ্যানি হতভম্ব হয়ে যায়, না চাইতেও লজ্জায় মাথা নিচু করে ফেলে। খারাপের সাথে এত ঠোঁট কাটা কেন এই লোক? অ্যানি সামান্য রাগী গলায় বলে, অসভ্য কথা বন্ধ করুন নির্লজ্জ লোক। নিক অদ্ভুতভাবে হেসে বলে, তোমাকে আগেও বলেছি বেবি গার্ল, প্রচণ্ড নির্লজ্জ আমি, তোমার ভাবনার থেকেও বেশি নির্লজ্জ। আই রিপিট, প্রচণ্ড নির্লজ্জ। তোমার গর্ভে আমার অস্তিত্ব থাকবে, আমি মানুষ হয়ে নরপশুর অস্তিত্ব নিজের গর্ভে ধারণ করতে যাব কেন? কথাটা কর্ণে প্রবেশ করতেই নিক অ্যানির গলা চেপে ধরে গর্জে ওঠে, হোয়াট রাবিশ, কি বললে তুমি? অ্যানি ধমকের সাথে কেঁপে ওঠে, মাতালো হয়ে আছে তবুও গলার জোর কমেনি। গলায় ব্যথা পাচ্ছে অ্যানি, নিক শক্ত করে চেপে ধরে আছে। অ্যানি নাক মুখ কুঁচকে বলে, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। নিক সাথে সাথে ছেড়ে দিল। অ্যানি প্রচুর অবাক হয়, পরে মনে হয় এই লোক তো এই মুহূর্তে নিজের মধ্যেই নেই, তাই হয়তো ছেড়ে দিয়েছে। অ্যানি গলা কেসে ওঠে, বাচ্চার জন্য এত দেওয়ানা কেন হয়েছেন? নিক অ্যানিকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ে, বুকের সাথে শক্ত করে চেপে ধরে। অ্যানির কানের নিচে চুমু খেয়ে বলে, যাতে তুমি কোনোদিন আমাকে ছেড়ে যেতে না পারো ব্লাড রোজ, কতদিন আটকে রাখবো তোমাকে? আজ দৃষ্টিসীমানার ভেতরে আছো বলে খুঁজে পেয়ে যাচ্ছি, কিন্তু কেউ যদি ইচ্ছে করে হারিয়ে যায় তাহলে তাকে কেউ খুঁজে পাওয়া যায় না। বাহিরে প্রচুর শকুনের চোখ আছে, তোমাকে ছিঁড়ে ফেলতে পাগলা কুকুরের মতো হয়ে আছে। এইবার পালিয়েছো, একই ভুল আর করো না। তোমাকে আরো আঘাত করতে চেয়েছিলাম, সারা রাত সেই জঙ্গলে বন্দি করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এই প্রথম নিক জেব্রা নিজের নেওয়া সিদ্ধান্ত থেকে সরে এসেছে। কায়েত ঠিক এই বলতো, পুরো সাম্রাজ্য আমি শাসন করলেও আমাকে শাসন করছে একজন মেয়ে। নিকের হিসিয়ে বলা প্রতিটি কথা অ্যানি মনোযোগ দিয়ে শোনে, বুক চিরে এক চাপা আর্তনাদ বেরিয়ে আসে। আজ মাতাল না হলে তো কোনোদিন জানতেই পারতাম না, নিজের সন্তানের মা বানিয়ে আজীবনের জন্য বন্দিনী করতে চাইছেন। কেন বারবার পালিয়ে যাই সেটা নিজেকেই নিজে প্রশ্ন করবেন নিক জেব্রান। এত কিছুর পরও আপনার মতো একজন হার্টলেস ব্যক্তির সাথে শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায়, আপনি নিতে দিচ্ছেন?